মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত তথ্য সেটা ডিজিটালভাবে আইএসএমএস পোর্টালে তোলার জন্য পোর্টাল লিঙ্ক দেওয়া হয়েছে এবং সেখানে ড্রপডাউন বক্স হিসাবে মেনু ক্রিয়েট করা হয়েছে। তো এখন সারা পশ্চিমবঙ্গে এই কাজ এখন চলছে। অনেক জেলায় হয়তো কাজ শেষও করে ফেলেছেন বা অনেক জেলায় এখনও পর্যন্ত শুরু করেননি। মোদ্দা কথা কাজটা এই মুহূর্তে চলছে। তো আমার জেলায় বীরভূম জেলায় মাননীয় ডিআই মহাশয় এবং সাব ডিভিশনাল এআই স্যার ছিলেন এবং এসআই স্যাররাও ছিলেন। ওনাদের সঙ্গে ভিসিতে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে, অর্থাৎ এই যে এসওপিটা দেওয়া হয়েছে, এই এসওপি অনুসারে কাজটা কিভাবে করতে হবে, কোন কোন জায়গাগুলো কিভাবে ফিল আপ করতে হবে এবং হার্ড কপি কিভাবে কোন কাগজগুলো জমা দিতে হবে, এই ব্যাপারে খুব সুন্দরভাবে আলোচনা ইতিবাচকভাবে হয়েছে। তো সেখানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। যেমন বিফোর এসএসসির আগে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল সেই ক্ষেত্রে কী হবে, আফটার এসএসসি হওয়ার পর যে সমস্ত রেকমেন্ডেশনগুলো হয়েছিল সেইগুলোর ক্ষেত্রে কী হবে, ট্রান্সফার কেসের ক্ষেত্রে কী হবে, এএইচএমের ক্ষেত্রে কী হবে, মাদ্রাসার ক্ষেত্রে কী হবে, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই মুহূর্তে কী হবে, এই সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে বিভিন্ন পয়েন্ট উঠে আসে এবং ইতিবাচকভাবে ডিআই স্যার এবং এআই স্যারদের সঙ্গে আলোচনায় অনেক কিছু বিষয় পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওতে আমি বীরভূম জেলার এই যে আজকের এই ভিসির কিছু নির্যাস আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আসছি, এসএসসির আগে যে সমস্ত রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট থ্রু এমসি প্যানেলের মাধ্যমে হতো, তো সেই ক্ষেত্রে এমসি প্যানেল অ্যাপ্রুভ বাই ডিআই হতে হবে, এটা বলা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদেরকে জমা দিতে হবে, তো বিফোর এসএসসি যদি হয় তাহলে এমসির যে প্যানেল সেটা অবশ্যই অ্যাপ্রুভড বাই ডিআই হতে হবে। তো দেখা যাবে অনেক ক্যান্ডিডেটের কাছে এই যে অ্যাপ্রুভ প্যানেল সেটা হয়তো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে এমসি রেজুলেশন কপি ওই কনসার্ন টিচারের কাছে রেখে দিতে বলা হচ্ছে। এরপর আসছি অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ এমসি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনাদেরকে দিয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কাছে রাখতে বলেছেন। এবং তারপরে ডিআই যে অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাপ্রুভাল যে কপি পাওয়া গিয়েছিল ডিআইয়ের কাছ থেকে, এই কাগজগুলো জমা দিতে বলা হচ্ছে হার্ড কপি হিসাবে বিফোর এসএসসি, অর্থাৎ এসএসসির পূর্বের নিয়োগকৃত যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে এই ক্ষেত্রে। এরপরে আসছি আফটার এসএসসি, অর্থাৎ এসএসসি হওয়ার পর যখন 8/3/2018 সাল এই তারিখের পর থেকে বোর্ড যখন অ্যাপয়েন্টিং অথরিটি হলেন, তার আগে ম্যানেজিং কমিটি, আমরা সবাই জানি ম্যানেজিং কমিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো। যাই হোক, আফটার এসএসসি অর্থাৎ এসএসসি হওয়ার পর থেকে ওনার যে কনসার্ন যে এমপ্লয়ি, ওনার লাস্ট রেকমেন্ডেশন লেটার এবং লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারকেই গ্রাহ্য করতে বলা হচ্ছে। কোনো ট্রান্সফার কেস বিবেচনার মধ্যে আনা হবে না। ডিআই স্যার পরিষ্কারভাবে বলেছেন ট্রান্সফার কেসগুলো বিবেচনার মধ্যে আপনারা নিয়ে আসবেন না। তো এক্ষেত্রে হার্ড কপি জমা দেওয়ার জন্য যে পেপারসগুলোর কথা বলা হয়েছে, লাস্ট রেকমেন্ডেশন লেটার, লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে বা বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা 8/3/2018 পর যেটা অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেটাও হতে পারে। এবং হার্ড কপিতে কোনো অ্যাপ্রুভাল কপি জমা করতে হবে না, এটা বলা হয়েছে। এরপর আসছি ট্রান্সফার কেস। যদি নতুনভাবে পরীক্ষা দিয়ে এক্সিস্টিং স্কুলে উনি আসেন তাহলে তো অবশ্যই লাস্ট রেকমেন্ডেশন বা লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটাই আমাদেরকে পোর্টালে পুট করতে হবে এবং সেটাই দিতে হবে। এই নিয়ে তো কোনো সমস্যা নেই, অর্থাৎ পরীক্ষা দিয়ে আসা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওনাদের ক্ষেত্রে লাস্ট ওটাই হবে। কিন্তু যদি কোনো জেনারেল ট্রান্সফার বা স্পেশাল ট্রান্সফার বা অন্যান্য যে কোনো ধরনের ট্রান্সফার হোক না কেন, সেক্ষেত্রে প্রিভিয়াস স্কুলের রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের তথ্য দিতে হবে। যেমন এই এসওপিতে যেটা বলা আছে যে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার লেটেস্ট, অর্থাৎ ট্রান্সফারের ক্ষেত্রে তাহলে তার পূর্বের স্কুলেই যে এসএসসি রেকমেন্ডেশন উনি পেয়েছিলেন সেই মেমো নাম্বার এবং সেই ডেট। এরপরে বলছে রেকমেন্ডেশনের ডিস্ট্রিক্ট। তো ডিআই স্যার পরিষ্কারভাবে বলেছেন রেকমেন্ডেশন ডিস্ট্রিক্ট অবশ্যই পূর্বের ডিস্ট্রিক্ট হবে, অর্থাৎ প্রিভিয়াস ডিস্ট্রিক্টে যেহেতু রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হয়েছিল, অতএব প্রিভিয়াস ডিস্ট্রিক্টই হবে রেকমেন্ডেশনের ডিস্ট্রিক্ট। এবং রেকমেন্ডেড যে স্কুল সেটা অবশ্যই প্রিভিয়াস স্কুলের নাম দিতে হবে। এবং ট্রান্সফার কেসের ক্ষেত্রে বলা হচ্ছে হার্ড কপি জমা দেওয়ার সময় কোনো ট্রান্সফারের ডকুমেন্ট লাগবে না, অর্থাৎ ট্রান্সফার হয়ে আসা উৎসশ্রীতে যে ট্রান্সফার হয়ে আসা রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড যেটা ইস্যু করেছে এই ধরনের কোনো ডকুমেন্ট হার্ড কপি হিসাবে জমা দিতে হবে না। এবার আসছি এএইচএম যেহেতু বলা হচ্ছে যে এটি হিসাবেই একটা পোস্ট, অতএব এএইচএম হিসাবে আলাদাভাবে কোনো তথ্য দিতে হবে না। এটি হিসাবেই তিনি যখন যোগদান করেছিলেন সেই লাস্ট তথ্যই ওনাকে দিতে হবে, এএইচএম এর কোনো তথ্য দিতে হবে না। মাদ্রাসার ক্ষেত্রে বলা হচ্ছে এই মুহূর্তে মাদ্রাসাগুলোকে বাদ দিয়েই কাজটা করতে হবে, অর্থাৎ মাদ্রাসা এই মুহূর্তে ধর্তব্যের মধ্যে আসবে না। গ্রুপ সি গ্রুপ ডি, তো এখানে বলা হচ্ছে এই যে এসওপি যে প্রসেসটা, এখানে বলা হচ্ছে যেহেতু নামগুলো সমস্ত এমপ্লয়ির নামই এখানে ফেচ করবে, অর্থাৎ পোর্টালে যখন আমরা এন্ট্রি করতে যাব
তখন হয়তো দেখা গেল পোর্টালে কিন্তু সমস্ত নামই ফেচ করবে, কিন্তু এই মুহূর্তে কোর্ট অর্ডারে যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের কোনো তথ্য উল্লেখ নেই, অর্থাৎ ওনাদের করার জন্য কোনো অর্ডার এখানে নির্দেশিত হয়নি। সুতরাং এই মুহূর্তে গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো রেকমেন্ডেশন লেটার বা লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে তথ্য, এইগুলো এই মুহূর্তে কোনো আপলোডিং করতে হবে না। তবে ডিআর স্যার এখানে একটা কথা বলেছেন যে পরে হয়তো সব তথ্য ডিজিটাল করার জন্য পরবর্তীতে হয়তো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এমপ্লয়ীদের তথ্য হয়তো পরবর্তীতে দিতে হতে পারে। তো আপনারা এক প্রস্ত ডকুমেন্ট নিয়েও রাখতে পারেন, কিন্তু পোর্টালে এই মুহূর্তে কাজ করার প্রয়োজন নেই। তারপর বলা হচ্ছে কাজটি 100% অ্যাকুরেসির মাধ্যমে করতে হবে, যেহেতু কোর্ট কেসের অর্ডার। অতএব এক্স্যাক্টলি আপলোডিং যেহেতু হয়, অর্থাৎ আমাদের অ্যাকুরেট কাজটা 100% যাতে করতে পারা যায় সেইভাবে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ক্যান্ডিডেটের কাছ থেকে যে সমস্ত কপিগুলো আমরা নেব, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড 2 কপি করে তথ্য আমরা নিয়ে রাখবো, উইথ ডেট ওনাদের ফুল সিগনেচার করা থাকবে। তো মোটামুটি এই তথ্যগুলোই আজকের ভিসিতে উঠে এসেছে। আমি এই ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।